এবং এটা তো ডিস্টার্ব এবং স্যার, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন স্যার। এবং ডক্টর কাজী মনিরুজ্জামান বলতেছেন এই ভিডিওটা ক্লিয়ার করে নিন। আমাদের সংসদ বিশ্ব রাজনীতিক এবং বিশ্ব যেমন আপনাকে শুভেচ্ছা অভিনন্দন স্যার। আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন স্যার। স্যার, আপনার বক্তব্য। অ্যাডভোকেট এ কে মুহাম্মদ স্যার, আপনি ভিডিও ক্লিয়ার করে নিন। ডক্টর কাজী মনিরুজ্জামান জি, ডক্টর কাজী মনিরুজ্জামান। জি, বিশ্ব রাজনৈতিক সমাজ বিশ্লেষক ডক্টর কাজী মনিরুজ্জামান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট বদরুল স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। স্যার, এই শিক্ষার্থীরা হল ছেড়ে মাঠে এবং তারা পরীক্ষা পিছানোর দাবি করছেন। এক পর্যায়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ তারা আওয়াজ দিচ্ছেন। আপনি এই হঠাৎ করে এতদিন পরে আবার এই শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা মাঠে আসলো, এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবার জটিল হচ্ছে। এদিকে ইয়েমেনে সৌদি অ্যাটাক করেছে, কাউন্টার অ্যাটাক করেছে সৌদির দক্ষিণ অঞ্চলে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো জটিল সমীকরণ দিকে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন আর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, দুটো বিষয় নিয়ে আপনার পর্যবেক্ষণ জায়গা থেকে আপনার বক্তব্য উপস্থাপন করুন স্যার। শিক্ষার্থীদের বিক্ষোভ আমি তো দেখলাম আজকে, কিন্তু এটা খুব আকস্মিক ভাবে এত ছেলেপেলেরা রাস্তায় নেমে আসছে। এটা খুব সংঘবদ্ধ একটা প্রয়াস বলে মনে হয়। এটাই উদ্বেগের কারণ। এটা এটা যদি শতপ্রণোদিত হয় তাহলে তো কোনো কথা নাই, কিন্তু এইটার পিছনে অন্য কিছু আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীদের তো নানান ধরনের সমস্যা আছে, পরীক্ষা পিছানোর দাবি আছে, তার কারণও আছে। সাম্প্রতিককালে যে ইদানিং যে বন্যা হয়েছে, ভারত থেকে পানি ঢুকতেছে, আমি মনে করি তাদের সাথে খুব গুরুত্ব দিয়ে আলোচনায় বসা উচিত। এবং এখানে যেহেতু শিক্ষামন্ত্রীর ব্যাপারে তাদের একটা বিরূপ দাবি আছে, অন্যান্য মন্ত্রীদের ইনভলভ করা উচিত, যেন তারা আরো বৈরী না হয়ে উঠে আর কি। অন্যান্য মন্ত্রীদেরও সেখানে করতে পারে, ইনভলভ করতে পারে।
ইচ্ছা করলে প্রধানমন্ত্রী 2-3 জন মন্ত্রীকে যুগপত দায়িত্ব দিয়ে দিতে পারেন, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এটা মীমাংসা করার জন্য। এতে সরকারের ক্ষুব্ধ হওয়ার এবং মানে এটা আন্দোলন দমনের কোনো পরিকল্পনা আমি মনে করি ঠিক হবে না। কারণ শিক্ষার্থীরা তরুণ, তারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে বুঝাতে হবে, তাদের দাবি শুনতে হবে, সংবেদনশীল ভাবে শুনতে হবে, শুনে যতখানি সম্ভব পূরণ করতে হবে, বাকিটা তাদেরকে বোঝাতে হবে। আমি মনে করি আলাপ আলোচনার মাধ্যমে এটা নিষ্পত্তি করা সম্ভব। আর শিক্ষার্থীদের তো ক্লাসরুম মুখী হতে হবে, তাই না? তাদের যেটুক দাবি সেটুক যদি আদায় হয়ে যায়, তাদের ক্লাসরুম মুখী, সে অনেক লেখাপড়ার ক্ষেত্রে অনেক ক্ষতি হয়ে গেছে নানান ইস্যুতে নানান সময়। এখন আরো এটাকে বাড়াই তোলা মুশকিল হবে। আর মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, এইটা মার্কিন অক্ষশক্তির একটা বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে হুতিরা আক্রমণের শিকার হয়েছে। ওখানে হিজবুল্লাহকে আঘাত করতেছে লেবাননে আপনার ইসরায়েল, কারণ এটা তাদের বাড়ির কাছে। দক্ষিণ লেবানন তো একেবারে নেক্সট টু ইসরায়েল, তাদের সাথে বর্ডার আছে, আমি দেখেছি সেই এলাকাটা। ওই পাহাড়ি পথ দিয়ে ওখানে ঢুকে একমাত্র ইসরায়েলের পক্ষে সম্ভব, আবার ঢুকে বেরিয়ে যাওয়াও কঠিন। অনেক সময় তারা ঘেরা করলে পড়ে যায়। আবার আহ, ইয়েমেনে যে হুতি, সেটা দমানোর জন্য তো সৌদি আরব সংলগ্ন। এটা খুবই সৌদি আরব সংলগ্ন, সৌদি আরব থেকে এটাতে স্থলপথে যাওয়া যায়, এবং অন্যান্য অপশনও আছে। তো সেজন্য এটা মনে করি যে ওই যে একটা অক্ষর শক্তির মানে ইরান এবং তার প্রতিটি মিত্রকে দুর্বল করা, তাদের উপর আঘাত করার একটা একটা পরিকল্পনা হিসাবে এটা এটা করা হচ্ছে আর কি। তো এইগুলো আখেরে কতটা লাভ হবে আমি মনে করি না, কারণ ইসরায়েলের হয়তো কিছু ডিভোটেড ফোর্স আছে, সৌদি আরবের ফোর্স তো অত ডিভোটেড না, অত ডিভোটেড না। তারা যুদ্ধের পারঙ্গমতা, যুদ্ধের জন্য যে ধৈর্য, এবং সেই তুলনায় হুতিদের সংখ্যা কম হতে পারে, অস্ত্র সীমিত হতে পারে, কিন্তু তাদের কার্যকারিতা আমি দেখতে পাচ্ছি অনেক বেশি। তারা অনেক দুঃসাহসী অভিযান চালিয়েছে এবং অনেক ক্ষেত্রে সফল হয়েছে আর কি। ফলে এই যে ইরানকে একটা আন্ডারমাইন করা হলো, যে আমরা ইরানের বড় বড় নেতাদের মারলেই এখানে রেজিম চেঞ্জ হয়ে যাবে। আহ, কেউ কেউ একজন চয়েস না, আহমদিনেজাদের নাম আজকে দেখলাম যে তাকে নাকি তারা চয়েস করছিল। তো সে কারণে এরকম উচ্চাভিলাষী পরিকল্পনা করে ইরান হামলার পরে দেখা গেল এটা এত সহজ না রেজিম চেঞ্জ করা। তারা আছে এবং তারা প্রতিদিনই হামলার জবাব দিচ্ছে তাদের মতো করে আর কি। তো হুতিরাও তো মনে করেন আপনি গাজার এত বড় ঘটনার পরে হামাস তো নিশ্চিহ্ন হয়ে যায়নি, এবং প্রতিরোধের শক্তি একেবারে যে নির্মূল হয়ে গেছে সেটাও বলা যায় না। তো ফলশ্রুতিতে আমি মনে করি যে এই যুদ্ধ যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই ছড়িয়ে দেওয়াটা কিন্তু ইনডাইরেক্টলি ইরানের স্কিম। যুদ্ধটা যেন ইরান কেন্দ্রিক না হয়ে যায়, সব মনোযোগ যেন ইরানের উপরে না পড়ে, সব আক্রমণের লক্ষ্যবস্তু যেন ইরান না হয়। ছড়িয়ে দিলে একটা আঞ্চলিক সমস্যা হয়ে যাবে, একটা দ্বিপাক্ষিক সমস্যা থাকবে না, একটা আঞ্চলিক বহুজাতিক সমস্যা হবে, এবং সেখানে সমাধানের চাপটা আরো বাড়বে। সৌদি আরব যদি এই যুদ্ধে জড়িয়ে যায় একটা পক্ষ হয়ে যাবে, এবং পক্ষ হলে নানান ধরনের ঘাত প্রতিঘাতের সম্মুখীন তাকেও হতে হবে। সেজন্য আমি মনে করি যে এটা হুতিদের উপরে এই হামলাটা প্রকারান্তরে ইরানকে লক্ষ্য করে, ইরানকে হুম দুর্বল করার জন্য, ইরানের হুম মিত্রদের দুর্বল করার জন্য, এবং তাদের যে একটা একটা বলয় আছে, প্রভাব মধ্যপ্রাচ্যে, হুম ইয়েমেনে হুতিরা আছে, ইরাকে কিন্তু জি অনেক, ইরানের একটা বিরাট প্রভাব বলে ইরাকেও আছে। আপনি জানেন যে ইরাকের বেশ কিছু অংশ আমরা সাম্প্রতিককালে শুনতে পাচ্ছি সেখানে ঘাঁটি বানাই ফেলছি ইসরায়েলিরা, যদিও এখন অফিসিয়াল কোনো ডিক্লারেশন কখনোই দেওয়া হয়নি, ছবি প্রকাশ হয়েছে। আপনি লেবাননে, দক্ষিণ লেবাননে ঢুকে পড়ছে। তো এইগুলো এই পরিকল্পনার একটা অংশ বিশেষ, কিন্তু অন্যান্য এর আগে যেসব হামলা হয়েছিল 67-তে, যেভাবে একতরফা ভাবে ইরান বিভিন্ন জায়গায় গেছে, ইসরায়েল গেছে, অকুপাই করে ফেলছে, কোনো বড় ধরনের দাঁত ভাঙ্গা জবাব পায় না, এবার তো তা হচ্ছে না। এবার আপনার এটা তো মিডিল ইস্ট, আমি মনে করি যে আক্রমণের চেয়ে পাল্টা আক্রমণকে কোনো মতেই এই ছোট মাপের বলা যায় না, ছোট মাপের বলা যায় না, বা এটা যে একটা জবাব না সেটা বলা যায় না। আপনি আছেন, আপনি একটা আক্রমণ করতেছেন, আহ, এবং তার বিরুদ্ধে আমার একটা
আমি একটা মারতেছি, সেটা মানে একটা একটা খুব তুচ্ছ ধরনের, আহ, মানে অগ্রহণযোগ্য না, যেটা এই শক্তির ভারসাম্য না, এরকম কিন্তু মনে হচ্ছে না। হুতিরা তো অনেকদিন ধরে ইয়েমেনে সক্রিয়। হুম। তাদেরকে তো ইয়েমেনে তাদেরকে তো সাইজ করা যায়নি। তারা তো তাদের প্রভাব নিয়ে, তার একটা অঞ্চলে বিশাল প্রভাব নিয়ে তারা আছে। তে এবং স্যার এই মুহূর্তে হুদিদের কি সৌদি আরবে মুখোমুখি করে ইরানকে যে ভূগোল মানে ভূ রাজনীতির জায়গাতে কোণঠাসা করবার জন্য ইসরায়েল আমেরিকা হুদিদেরকে সৌদি আরবের সাথে মুখোমুখি করা, পাশাপাশি আপনার ইরাকের সাথে আমেরিকা আপনার ওই যে আপনার ইরাক বানিয়াস সিরিয়া একটা তেল পাইপলাইন ছিল যেটা 1982 ইরাক ইরান যুদ্ধের পরে এক পর্যায়ে বন্ধ হয়ে গেছিল। ইরাক বানিয়া সিরিয়া যে তেল পাইপলাইন, এই পাইপলাইনটা আবার অ্যাক্টিভ করার জন্য আমেরিকা ইরাকের সাথে একটা ম্যানেজমেন্টে যাচ্ছে। তো ভূ রাজনীতিতে হরমুজ ওরা প্রণালী ওরা কাউন্টার একটা পজিশন আমেরিকা যেতে চাচ্ছে, কাউন্টার কি করতে পারে তারা, হরমুজ এটা প্রণালীর বিকল্প পাশাপাশি চায়। আপনার সৌদির সাথে হুদিদের একটা মুখোমুখি করে এই ইরানকে একটা বড় ধরনের চাপ সৃষ্টি করার জন্য আমেরিকা কি এখন ত্রিমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কৌশল নিয়ে? এটা তো, এতে তো কোনো সন্দেহ না, আমি তো শুরুতেই বলছি এইটা হুম। মার্কিন অক্ষশক্তির একটা কৌশলের অংশ। যুদ্ধটাকে হুম। ইরানের সব জি। মিত্রদেরকে সম্পৃক্ত করা, প্রভাবিত করা, যাতে ইরান যখন জি। আক্রমণ শুরু করে, দেখা যাচ্ছে যে হুতিরাও কিছু মিসাইল ছুড়ে, আপনার মানে হিজবুল্লাহরাও কিছু আপনার মনে করেন ড্রোন ছুড়ে, মিলাইয়া একটা একটা যুদ্ধবদ্ধ একটা 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 সম্মিলিত প্রতিরোধ, ছোট কিংবা বড়, সব মিলাইয়া একটা 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 প্রভাব আছে, তার একটা ইম্প্যাক্ট আছে, এটার জন্য এটা করছে। কিন্তু ইয়েমেনের ইকুয়েশনটা শুধু ইরান না, আপনারা জানেন কিনা জানি না, ইয়েমেনে এখন আমিরাতও জড়াই গেছে, সংযুক্ত আরব আমিরাত। এবং আপনি আপনি জানেন যে সেখানে আমিরাত আমিরাতের অবস্থান হুতিদের পক্ষে গেছে যে কোনো ইকুয়েশনে। ফলে সেখানে একটা ডিফারেন্ট ইকুয়েশন আছে, এবং আমিরাত এবং সৌদি আরবের মধ্যে তো সেখানে ক্লেশ হয়েছে এই ইয়ের ইস্যুতে, ইয়েমেন ইস্যুতে। ফলশ্রুতিতে সেখানে একটা আরব পক্ষ কিন্তু জড়িত ইয়েমেনে, একটা জটিল সমীকরণ। তো সেখানে তাদের একটা একটা মানে গালফ স্টেট গুলা, উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে ইয়েমেন কেন্দ্রিক। সে কারণে সৌদি আরবের জন্য একটা খুব শুভকর্ম হবে বলে মনে হয় না, কারণ তাকে এখন ব্যাপক ঝুঁকির মুখে পড়বে সে। এবং এই যে ইরানের যে স্মার্ট আর্মি আছে, ডিফেন্স সিস্টেম আছে, ইসরায়েলের স্মার্ট একটা ডিফেন্স সিস্টেম, তারা লড়তেছে, তাদের সক্ষমতাও আছে। আমি সৌদি আরব সম্পর্কে আমার ধারণা, তাদের সেই সক্ষমতা নাই। তারা অস্ত্র এবং আমেরিকান ঘাঁটির উপর নির্ভরশীল, আর সেনা কমান্ডের মধ্যে পাকিস্তানিদের একটা বিরাট বিরাট সংখ্যক ডেপ্লয়মেন্ট আছে সেখানে। তো ফলে এই যে নির্ভরতা, এটা তো আপনার একটা দেশের আভ্যন্তরীণ শক্তি, অন্য দেশের ঘাঁটি, অন্য দেশের মিলিটারি হুম। ডেপ্লয়মেন্ট দিয়ে, এটা এই সামরিক শক্তি খুব বেশি টেকসই হয় না। আমরা মনে করেন বাংলাদেশের অবস্থা আপনি চিন্তা করেন, এই দেশকে যে জানে না, চিনে না, কখন বর্ষা হয় কখন শীত পড়ে, সেই লোকেরা এখানে এসে তো আপনার টেকেরা করলে পড়ে যাবে। আমরাই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে একটা সক্ষম ব্যবস্থা হিসাবে গড়ে তুলতে পারে। ইয়েমেনের অবস্থা তো তাই, খুব জটিল অবস্থা। ওখানে আপনার হুম। লোহিত সাগর আছে, জি। এদিকে সৌদি আরব আছে, জি। বিস্তীর্ণ বিস্তীর্ণ ডেজার্ট এরিয়া হুম। আছে। ওগুলোতে মানে ইকুয়েশনটা অত সহজ না। এবং হুতিরা বা আপনার হিজবুল্লাহর একটা ডেডিকেটেড যোদ্ধা, এরা আপনার মরতেও জানে, লড়তেও জানে, যে পালাই যাওয়ার লোক না। আমরা যেটা দেখতে পাচ্ছি, হিজবুল্লাহ পালাই যায় নাই, কত বড় আচ্ছা, চাপের আমি মুখে আপনাকে আছে। একটু তথ্য দিচ্ছি। আইআরজিসি ইরানের আপনার এখানে ইরানের আইআরজিসি একটা ইরা দিয়েছে, মানে রেড অ্যালার্মিং দিয়েছে ইসরায়েল প্রাইম মিনিস্টার, তারপরে আপনার জার্মানির ইটালির প্রাইম মিনিস্টার, ফ্রান্সের প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রাইম মিনিস্টার সহ, ট্রাম্প সহ, এরকম একটা গ্রুপ অফ লিডারদেরকে ইরানের মানে খোমেনির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আইআরজিসি একটা হিট লিস্ট দিয়েছে। এটা দেওয়ার পরে ব্রিটেন অলরেডি আইআরজিসি কে ব্রিটেনে নিষিদ্ধ ঘোষণা করছে, এবং ব্রিটেন এই জায়গাতেও কাউন্টার একটা স্টেটমেন্ট দিয়েছে। তো এই এই যে ইরানের বিরুদ্ধে
আপনার আমেরিকা, ইউরোপ, ন্যাটোর এই যুদ্ধের সমীকরণটা কি জটিলতার দিকে যাওয়ার সম্ভাবনা আছে আগামী দিনে? ইরানের এই যে মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক কি সমস্যা, এখানে ফ্রান্সের স্বার্থ আছে কিছুটা, আপনার তার প্রাক্তন উপনিবেশ জি, লেবাননে কিছুটা ফ্রান্সের সৈন্য ছিল আচ্ছা, সেখানে, কিছু সৈন্য জি, সেখানে মারা হয়েছিল, ফ্রান্সের আছে। জার্মানির কোনো ইন্টারেস্ট নাই। স্পেন তো এখন হুম, অনেকটা প্রো ফিলিস্তিনি একটা লাইনে আছে, হুম, ফিলিস্তিনকে তারা রিকগনাইজ করেছে। তো ফলে ওখানে ইউরোপের কারা আসবে নেটোর মধ্যে, তা আমি দেখতে পাচ্ছি না তেমন একটা। আর কি আর আইআরজিসি যে লিস্ট বলা হচ্ছে, আচ্ছা, এটা আইআরজিসির এই লিস্ট সম্পর্কে আমি নিশ্চিত না যে এটা আইআরজিসির লিস্ট, কারণ তারা কেন মানে আমেরিকা হুম, ইসরায়েলের বাইরে টার্গেট করতে যাবে? ওরা তো কেউ এই যুদ্ধে এসে শরিক হয় নাই, আক্রমণও করে নাই। এটা ভারতীয়দের দিতে হুম, পারতো, কারণ মোদি এই ঘটনার সময় মানে আক্রমণের আগের দিন 28 তারিখ আক্রমণ হচ্ছে, 27 তারিখ নেছে হুম, একটা বক্তৃতা দিচ্ছে আপনার তেল আবিবে। তো হুম, তাদের দিতে পারে, কাজে এটা এটা কতখানি বিশ্বাসযোগ্য? এটা তো ওয়ার্ল্ডে একটা প্রপাগান্ডা মেশিন আছে, এগুলো ইহুদি লবির হাতে। হুম, তারা এইসব হুম, প্রপাগান্ডা করে এখন, মানে হুম, আপনার বৈরিতা ছড়াতে চায়। আমার এটা জি, বিশ্বাস হয় না যে আইআরজিসি অ্যাকসেপ্ট ইরানিয়ান এন্ড ইসরায়েল, আমেরিকান এন্ড ইসরায়েলি লিডারশিপ। কারো তো হুম, তাদের হিট লিস্টে থাকার কোনো কারণই নাই। আমি আচ্ছা। কোনো কারণ এখন কি বলেন। আপনার এই ইরান ইরাক বা বানিয়া সিরিয়া যে পাইপলাইনটা, ওটা তো ঠিক করতে আরো 2 বছর লাগবে, কিন্তু এই 2 বছরে নিয়ন্ত্রণ, হরমুজের নিয়ন্ত্রণ তো ইরানের কাছেই ইরান যেভাবে রাখবে। এখন তো মানে ইরানের যুদ্ধের পলিসি হলো হরমুজকে নিয়ন্ত্রণে রেখে, মিস্টার ট্রাম্প বলেছেন হরমুজকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করছে এবং আমাদেরকে যুদ্ধের বাস্তবতায় আমাদেরকে যুদ্ধে রাখার জন্য ইরান এখন এই পলিসি হাতে, মানে ইরান হরমুজকে মানে আপনার অস্ত্র হিসাবে ব্যবহার করতেছেন। এখন তো এই যে ইরাক বানিয়া সিরিয়া সে পাইপলাইন, সেটা আরো 2 বছর লাগবে, আরো 2 বছর পরের ব্যাপার। কিন্তু আমেরিকা যে পথে হাঁটছে সেই জায়গাতে আমেরিকা কতটুকু ইরানকে কোণঠাসা করতে পারবে এবং নতজানু করতে পারবে আমেরিকার যুদ্ধের নীতি এবং কৌশল কৌশল বাস্তবতা। আমেরিকা তো 28 ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু করলো। সেই আক্রমণের সমীকরণটা হচ্ছে যে একই টেবিলে ইরানের সাথে বসছে, তাই না? তো এটা জি, কি, যেই ইরানকে তারা ব্ল্যাক লিস্টেড করে দিল, যে ইরানি হুম, লিডারদের তারা ব্যান্ড করে দিল, যে ইরানের সম্পদ জব্দ করলো, দেশে বিদেশে অর্থ জব্দ করলো, এবং সেই জি, ইরানের সাথে তো তাদের যুদ্ধের পরিণাম বসলো। আপনি কি মনে করেন খুব খুশি মনে, খুব স্বস্তি নিয়ে এই বৈঠকগুলো হয়েছে? বসতে হয়েছে তো, তাদের ভাইস প্রেসিডেন্টকে বসতে হয়েছে, তাদের সিনিয়র আলোচকরা, কূটনৈতিক আলোচনা যারা জি, তারা এসে বসতেন, একাধিকবার বসতে হুম, হয়েছে তাদের সাথে। এখন মনে হুম, করেন রাশিয়া এবং চায়না ছাড়া কোন হুম, দেশের সাথে তো যুক্তরাষ্ট্রের একটা এরকম লেভেল হয় না, যে হুম, রাশিয়া সফরে ট্রাম্প গেছেন, চীন সফরে গেছেন। ওই বৈঠকটারে আমরা একটা হুম, টপ লেভেল মিটিং হিসেবে ধরে থাকি, একটা ডিসকাশন। জি, এটা শীতল যুদ্ধের সময় হয়েছে, তারপরেও হয়েছে, সাম্প্রতিক কালেও ট্রাম্প চীনের সফর করছেন। তো সেই ফোকাসটা তো হুম, ইরানের উপর গেছে, কারণটা কি? 28 ফেব্রুয়ারির পরে যখন 1 মাস ধরে আক্রমণ হলো, একটা পর্যায়ে তো তারা পুশের মাধ্যমে আলোচনার মধ্যে এটা বন্ধ করতে বাধ্য হয়েছে, যে এটা চালাইয়া লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে। এখন হয়তো ইতোমধ্যে আপনার এই উপসাগরীয় দেশগুলোকে রাজি করাইছে, তোমরা ফান্ড দাও, আমরা আরো অস্ত্র তৈরি করি। তাদের তো অস্ত্রের ডেফিসিট হয়ে গেছিল, তাদের হুম, অস্ত্রগুলো খুব ব্যয়বহুল। তা আমি হুম, মনে করি যে এই এই অস্ত্র ব্যবসাটাও একটা ফ্যাক্টর এখানে কাজ করতেছে। এই হুম, ইহুদি লবির অস্ত্র হুম, ব্যবসায়ী যারা আছেন, এবং সেটাও তো হুম, একটা একটা বিরাট ফার্ম। সবগুলা যুদ্ধ তো আর আপনার মানে কোনো কারণে হয় না। অনেক যুদ্ধ এই অস্ত্র ব্যবসার সাথেও যুক্ত হয়ে যায়। অস্ত্র ব্যবসায়ীরা অনেক সময় কজ অফ অ্যাকশন তৈরি করে আর কি। আর না হলে জি, এইবার যে ধরনের কয়েক দফা আলোচনার মাধ্যমে যে শান্তিটা, শান্তি চুক্তি খসড়া ভাবে তারা করলো, এবং একটা সার্টেন টাইম নিল, যে এই টাইমটা তারা স্ট্যাটাস কো মেনটেন করবে, সেই স্ট্যাটাস কো তো আমেরিকাই প্রথম ভায়োলেট করছে। আমেরিকাই প্রথম ভায়োলেট করছে, দে হ্যাভ অ্যাটাকড। এখন ফরমুজটা বাড়ির কাছে, আপনি তো কিউবাকে থাকতে দিচ্ছেন না, লাইট টাইট অফ করে ছেড়ে দিচ্ছেন, যেহেতু আপনার বাড়ির কাছে আমেরিকার। ফরমুজ তো তার, ইরানের, এবং একপাশে ওমান, তারাই তো ফরমুজের ব্যাপারে সবচেয়ে বেশি স্টেক হোল্ডার, তাই না?
তো এখানে আমেরিকা যদি বলে এটা আমি নিয়ন্ত্রণ করবো, এটা তো হাস্যকর। তার নিরাপত্তা কি বিঘ্নিত হবে হরমুজে যদি কোনো সমস্যা হয়? নিরাপত্তা বিঘ্নিত হবে হরমুজকে যদি ইরান নিয়ন্ত্রণে না রাখতে পারে, তাহলে তো ইরানের নিরাপত্তা বলে কিছু থাকবে না। এটা 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 হচ্ছে যে একটা এমন একটা কৌশলগত অবস্থান, যেখানে ইরানকে তো অবশ্যই গুরুত্ব দিতে হবে, যেখানে তাকে নিশ্চিহ্ন করার জন্য বিশ্বের 1 নম্বর পরাশক্তি তৎপর, সাথে আছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক শক্তি একেবারে ফেলে দেওয়ার মতো না। তারা আজকাল অনেক দেশের কাছে অস্ত্র বিক্রি করে, এমনকি আমাদের পুলিশের অভিযোগ আছে, এই যে হ্যাকিং এর, টেলিফোন হ্যাকিং এর ইনস্ট্রুমেন্ট গুলো ওরা দিচ্ছিল বলে ব্যাপক প্রচলন আছে আর কি। তাই আমি মনে করি এই যুদ্ধ চললে ইরানের যে লাভ হবে তা না। ইরানকেও তো যুদ্ধ করলে অস্ত্র ব্যবহার করতে হবে, অস্ত্র ব্যবহার করলে একটা ব্যয় আসবে, নতুন অস্ত্রের যোগান আসতে হবে, তেল যাবে অস্ত্রের পিছনে। যে তেল জনগণের ভাগ্যোন্নয়নে ব্যবহৃত হতে পারতো, সেই ইরানি তেলের একটা বড় অংশ অস্ত্র কিনতে চলে যাবে। এই সমস্যাগুলো তো ইরানের হবে, কিন্তু আলটিমেটলি আমেরিকার কি হবে? আমেরিকা এমন এক জায়গায়, এমন এক অবস্থানে এই মানে যুদ্ধের মধ্যে সব লিপ্ত হয়ে গেছে, যেটা আমেরিকান ভূরাজনৈতিক স্বার্থের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল না। কারণ আপনি দেখেন মিডিল ইস্টে বহু বছর ধরে আমেরিকার একটা পরাশক্তি হিসেবে আমেরিকাই ছিল, বা গালফ স্টেট গুলো তার সাথে ইয়ে ছিল, অ্যালাইনমেন্ট ছিল। ইসরায়েলের তার সাথে অ্যালাইনমেন্ট ছিল। ওই পারে গুরুত্বপূর্ণ যারা আফ্রিকান কান্ট্রি, মরক্কো, মিশর, এগুলো তো আমেরিকার সাথে। টার্কির সাথে আমেরিকার একটা স্ট্যাটাস আছে। এই অবস্থায় আমেরিকা এখানে এই এই যে উৎপাতগুলো শুরু করলো, উৎপাত শুরু করার পরে মধ্যপ্রাচ্যে তার মিত্রদের মধ্যে যে আপনার নিরাপত্তা ভাবনা তৈরি হয়েছে, নিরাপত্তার শঙ্কা তৈরি হয়েছে, যে আমাদের ঘাটিগুলো হামলার শিকার হচ্ছে, এবং তারা তো জবও দিচ্ছে না, জব দিতে পারতেছে না। জব তো দরকার তো আমেরিকার, তো সেই ঘাটি থেকে তো জব আসছে না সেইভাবে। আপনি ফ্লিট থেকে প্লেন দিয়ে বোমা মেরে বিশাল ইরানকে তামা বানানো, ছাই বানানো সম্ভব না। এটা এটার আর স্থলবাহিনী ছাড়া তো আপনি দখল করতেও পারবেন না। এইসব কারণে আমি মনে করি যে এই যুদ্ধের মধ্য দিয়ে ইরানের তো আরো ক্ষতি হবে, তার অর্থনীতির ক্ষতি হবে, জনগণের জীবনযাত্রার মান হয়তো নামবে। কিন্তু ইরানের যে যে বর্তমান গতি প্রকৃতি, তাতে হয়তো তারা কাটাই উঠে টিকতে পারবে, টিকে যেতে পারবে হয়তো। কিন্তু আমেরিকার মধ্যপ্রাচ্যের মূল মিত্র যারা, ইসরায়েল এটাতে এফেক্টেড হয়ে গেছে। ইসরায়েল তার একটা শক্তির বিরাট অংশ ক্ষয় করছে। আমেরিকার মিত্র যারা উপসাগরে ছিল, তাদের সাথে বন্ধুত্বের চির ধরছে, সন্দেহ সংকট তৈরি হয়েছে। এসব কারণে আমি মনে করি যে এই বিরতিটা, যুদ্ধবিরতিটা ভেঙে আমেরিকার কোনো আমি আলটিমেট লাভ দেখতেছি না। এবং তেলের দাম তো বাড়বে, আবার বাড়া শুরু করে ফেলছে, বাড়বে। এটা আমেরিকাতে এফেক্ট হবে। একবার $6 বাড়ছিল, এখন $10 যখন বাড়বে, আমেরিকান কনজিউমাররা তো বিরক্ত হবে। গেইনটা কি আমেরিকার? তারা কি ভৌগোলিকভাবে ইরানকে দখল করতে পারবে? এই সম্ভাবনা তো নাই। তাহলে কি এমন তাদের লাভের আশা আছে? এবং এইভাবে যদি এই এলাকায় তারা আসে, তাহলে তো আপনার রাশিয়া এবং চীনও তারা তো মানে নানান ধরনের অ্যাকশনে নেমেই গেছে। মানে হয়তো ইরানি তেল পাচ্ছে, তার বিনিময়ে অস্ত্র দিচ্ছে, তারা তথ্য দিচ্ছে। তারা মানে মানে বিভিন্ন জায়গায় যে আক্রমণ করে ইরানি সমস্ত তথ্য উপত্য আমরা শুনতেছি যে তারা অন্যান্য পরাশক্তির কাছ থেকে পাচ্ছে। এই মিলাইয়াতে জটিল সমস্যাটা হবে। এটা ট্রাম্পের যে বুদ্ধিমত্তা, উইজডম, স্যার, লিডারশিপ। জাতিসংঘ তো আবার জাতিসংঘ ওদিকে ইসরায়েলে গাজা তছনছ করে দিচ্ছে, লেবানন তছনছ করছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তো কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারছে না। এক্ষেত্রে এই মধ্যপ্রাচ্যের এই জটিলতা, সংকট নিরসনের তো কোনো উপায় জাতিসংঘ বের করতে পারছে না। না, জাতিসংঘ তো পারবে না, কারণ জাতিসংঘ আপনি গুরুত্বপূর্ণ কোনো রিজলিউশন নিতে গেলে এখানে তো হুম। ভেটো পাওয়ার আছে। তো একটা হুম। দেশ দিলে আমেরিকা ভেটো দিবে। আমেরিকান 5টা দেশ আছে, 5টা ভেটো জি। পাওয়ারের দেশ আছে, একজন ভেটো দিলে এটা আটকাই যাবে। এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে গেলে প্রস্তাব গ্রহণ করতে হয় আনএনিমাসলি। এটা জাতিসংঘ সিস্টেমের একটা ত্রুটি, একটা বিরাট ত্রুটি। যে একটা দেশ ভেটো দিলে, এটা হওয়া উচিত ছিল, ভেটো দিলে এটা জেনারেল অ্যাসেম্বলিতে যাবে, জেনারেল অ্যাসেম্বলিতে 3/4 মেজরিটি হইলে এটা কার্যকর হবে। এরকম তো নাই। এখানে এখানে বলা হচ্ছে যে সিকিউরিটি কাউন্সিলের যে কোনো প্রস্তাব
যে কোনো স্থায়ী সদস্যের ওই যে পাঁচজন আছে, তারা ভেটো দিলে তারা আপনারা এটা কার্যকর হবে না। ফলে এইটা হতে পারে, এটা একমাত্র মানে শিয়া সুন্নি সব মুসলিম দেশগুলা যদি মনে করে যে তাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, তারা যদি জি। কার্যকরী ঐক্য হয়, তাহলে কিন্তু এই আচ্ছা। প্রবলেম একেবারে এ বেশি না। মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ, পাশে পাকিস্তান আছে, তুরস্ক আছে, মিশর আছে, এরকম কিছু দেশও যদি বলে যে আমরা এক, এই ইস্যুতে আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা এক, আমরা মনে করি ইরানের উপরে এই আক্রমণ অভিপ্রেত সেই না। জায়গাতে তো বিভাজন করে রেখেছে স্যার, বিভাজনটা তো মারাত্মক। আপনাকে ধন্যবাদ স্যার, আপনি দীর্ঘক্ষণ বললেন। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান, আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি ডক্টর কাজী মনিরুজ্জামানের 3-4 মিনিট কথা নিয়ে আপনার কথা দিয়ে আমি শেষ করব। ডক্টর কাজী মনিরুজ্জামান, আমাদের সদ্য ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই, উনি মেবি নাই, আমি আউটে চলে গেছে। আমি আমি আপনার কাছে আসছি স্যার, আমি আপনার কাছে আসছি সেক্ষেত্রে আপনার শিয়া সুন্নির বিভাজন দিয়ে আমেরিকা ইসরায়েল আজকে আবার আপনার নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন নিয়ে আসছে যে আহমেদ আহমেদ নিজাদ নিজাদ মানে যে ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমেদ নিজাদ বা আহমেদ জিনাদ, উনি উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, মাসুদ আহমেদ নিয়াজ যখন উনি প্রেসিডেন্ট যখন ছিলেন, তখনই আপনার মোসাদের সাথে 2005 থেকে 2013-র মধ্যে প্রেসিডেন্ট ছিলেন, তাকে ইউরোপে নিয়ে খোমেনি এই প্রশাসনকে, খোমেনির কে রাজনৈতিকভাবে পরাজিত করে বা রেজিম চেঞ্জ করার জন্য বা মাসুদ আহমেদিনেজাদের নেতৃত্বে বিকল্প, খোমেনির বিকল্প একটা রাজনৈতিক কাঠামো দাঁড় করবার জন্য মোসাদ একটা বড় ধরনের মানে পলিসি এগোচ্ছিল। এবং এর পরিপ্রেক্ষিতে এই মাহমুদ আহমেদ নিয়াজকে রাজনীতির বাইরে, ইরান থেকে এই খবর ইরানের সরকার জানার পরে তাকে রাজনীতির বাইরেই তাকে আর প্রেসিডেন্ট নির্বাচন করবার কোনো সুযোগই তাকে দেয় নাই। তা সাম্প্রতিক বিশেষ করে আপনার খোমেনির জানাজায় তাকে দেখা গেছে। তো নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন প্রকাশ করছে যে ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করে যাবে যে ইরানকে রাজনৈতিকভাবে হোক, সামরিক দিক থেকে হোক, একটা পর্যুদস্ত অবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে মোসাদ চেষ্টা করে যাবে। এবং আমেরিকাকে যুদ্ধের মাঠ থেকে কোনোভাবেই যুদ্ধের মাঠ থেকে আমেরিকাকে পিছু হটতে দিবে না বা পিছু হটাবে না। সেই জায়গাতে সর্বোচ্চ পর্যায়ে ইরানের রেজিম চেঞ্জ করা, সামরিক জায়গা থেকে তাকে দুর্বল করার সর্বোচ্চ পদ নিয়ে মোসাদ এগোচ্ছে। তা মোসাদের এই ভয়ঙ্কর দানবীয় যে মানে আগ্রাসী যে অ্যাটিচিউড ইসরায়েল, এটা ইসরায়েল কতটুকু সফল হতে পারবে ইরানের বিরুদ্ধে? সকল যুদ্ধের শুরু থেকে বাস্তবতায় যে আমাদের সামনে যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে কি মনে হয় আপনার কাছে? একটা ক্ষেত্রে সফল হয়েছে, সেটা হচ্ছে যে রর সহযোগিতায়, সিআইএর সহযোগিতায় মোসাদ আপনার ইসমাইল হানিয়াকে মারছে, হামাসের লিডার। পরবর্তীকালে আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের সিনিয়র অনেক লিডার, সামরিক কমান্ডারদের অনেককেই তারা মারছে। এই এক জায়গায় তারা সফল হয়েছে, পিন পয়েন্ট করছে কোথায় কে আছে, পিন পয়েন্ট করে আক্রমণ করছে। এবং এইসব টেম্পটেড অ্যাটাকের পিছনে রমাসা সিআইএ করতে কাজ করে বলে আমার মনে হয়। এই একটা জায়গায় সফল হয়েছে। এটা হচ্ছে এক ধরনের বিচ্ছিন্ন অন্তর্ঘাতী কার্যকলাপ। এগুলা করে কিছু লোককে মেরে ফেলা যায়, সিস্টেম চেঞ্জ করা যায় না। সিস্টেম চেঞ্জ করলে একটা দেশের একটা বিরাট সংখ্যক মানুষের মধ্যে পরিবর্তনের তাগিদ তৈরি করতে হয়। আপনি যেখানে একটা এস্টাবলিশমেন্ট, আর্মি, পুলিশ, আপনার আইআরজিসি, এই পুরো এস্টাবলিশমেন্ট গভর্নমেন্টের সাথে আছে, সেখানে আপনি যদি মানে একটা বড় ধরনের জনগণের অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত ছাড়া এইটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। বরং এই মৃত্যুগুলা এক ধরনের শক্তির কারণ হয়ে দাঁড়াইছে। এই মৃত্যুগুলা যে পরিমাণ লোক, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আসছে, আয়াতুল্লাহ খুমেনি তাদের সবচেয়ে বড় নেতা মারা যাওয়ার সময় আমরা এত লোক দেখি নাই। এই ইরানে আপনি যখন এই লাশটা ইরাকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও প্রচুর লোক সমাগম হয়েছে, তেহরানে কোটির উপরে লোক সমাগম হয়েছে। তার মানে কি, এই যে হতোদ্দাম ইরানিরা একটু যারা বিভ্রান্ত হয়েছিল, তারা সমস্ত বিভ্রান্তি কাটে উঠে ঐক্যবদ্ধ হচ্ছে। এবং জনগণের এই ঐক্য যে দেশে থাকে, সেটা একটা সীসাগলিত ঐক্য, সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি আমি মনে করি। তো সেই জন্য
আমি মনে করি যে এই চক্রান্তের মাধ্যমে আরো কিছু লোকেরা মেরে ফেলতে পারে, কিন্তু সিস্টেম চেঞ্জ করা যাবে না। এভাবে সিস্টেম চেঞ্জ করা যায় না। আপনার মানে এর আগেও বিভিন্ন দেশে চেষ্টা করা হয়েছে। আপনি ধরেন চাণক্য কৌশল দিয়া কিভাবে করা যায়, এটা মমতা তার পশ্চিমবঙ্গে উদাহরণ। তাকে ক্ষমতা থেকে সরাই দিছে গায়েবী ভোটার দিয়া, তার দল ভাঙ্গা দিছে, তার দলের এমপিরা বিরোধী দল গঠন করছে, বিরোধী দলের নেতা হয়েছে। এইগুলা হয়তো তার কারণ কি, তার দলে বিক্রি হওয়ার মতো লোক ছিল। ইরানে যদি এখন বিক্রি হওয়ার মতো লোক থাকে, তাদের যদি আদর্শিক বিচ্যুতি ঘটে, তাইলে ইরান দাঁড়াতে পারবে না। আর যদি তাদের নৈতিক অবস্থান ঠিক থাকে, জনগণের ঐক্য থাকে, কিছু কিছু লোককে মেরে, একটা বুলেট দিয়ে আপনি একটা লোককে মেরে ফেলতে পারেন। কিন্তু যে আইডিয়াটা আয়াতুল্লাহ আলী খামেনির, আয়াতুল্লাহ খুমেনির, সেই আইডিয়া তো কোটি কোটি মানুষের মনে ছড়াই আছে, আপনি এই আইডিয়াটাকে হত্যা করতে পারবেন না। ইরানে যতদিন ইসলামিক বিপ্লবের আইডিয়াটা তার কোটি কোটি মানুষ ধারণ করবে, তার কিছু কিছু লোককে, কয়েক হাজার লোককে আপনি গুলি দিয়ে মারতে পারবেন, কিন্তু কোটি কোটি লোকের আইডিয়াকে আপনি বুলেট দিয়ে তো খুন করতে পারবেন না। সুতরাং এই আইডিয়াটা আছে, দ্যাট ইজ দ্য ইউনিক। সেটাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় বিরল বৈশিষ্ট্য, যে তাদের মধ্যে একটা আদর্শিক চেতনা আছে, একেবারে